2008-এ আমি বোম্বে থেকে কলকাতায় গিয়ে টাটা কনসালটেন্সি সার্ভিসেস লিমিটেডে জয়েন করেছিলাম অফিসে। তো তার আগে আমি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রায় কাজ করতাম। তো আমি বোনের বিয়ের সময় টাটা কনসালটেন্সি সার্ভিসেস লিমিটেডে ইন্টারভিউ দিতে দিয়েছিলাম, সেজন্য আমাকে যাতায়াতের পয়সাও দেয়নি। তো যখন আমার অফার লেটারটা মে মাসে আসলো 2008-এ কান্দিবিলিতে 3C104 নেবারহুডে, তখন আমি গাড়ি করে যখন অফিস অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে আমি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার অফিসে যাচ্ছিলাম, তখন টিসিএসের এইচআর সঞ্জয় দুয়ার ক্রমাগত ফোন আসতে থাকলো। আমি বললাম আমি গাড়ি চালাচ্ছি, আপনি পরে ফোন করুন। তো সেটা শুনলো না, 10 বার 15 বার 20 বার করে ফোন করলো, মনোসংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। সামনে একটা ছোটো বাচ্চা আসছিল 10-12 বছরের, সে গাড়ির সামনে তার ধাক্কা লেগে গেল। তখন আমি তাকে কোনোভাবে ইচ্ছাকৃত ঠেলে দিয়ে তাকে ধাক্কা লাগানো হয়েছে। তারপরে তাকে আমি 15-20 দিনকে 1 মাস ধরে হসপিটালে ভর্তি করে তাকে পুরো সুস্থ করে বাড়ি ফেরাই। আমি টিসিএসে জয়েন করার সময় আমি জিজ্ঞেস করলাম যে আমার পেটেন্ট অ্যাপ্লিকেশন ডিজাইন রেজিস্ট্রেশনগুলো কি টিসিএসকে দিতে হবে, না টিসিএস এগুলো মানে কোনো টিসিএস চাকরি করার সময় কোনো যদি ইনোভেশন করে থাকি সেটা কি টিসিএসে নিয়ে নেবে, না সেটা আমারই থাকবে। বললো না, আমরা টিসিএস বললো, এইচআর বললো যে আমরা ইনোভেশন ও ডিজাইন পেটেন্ট নিয়ে আমরা কোনো ইন্টারেস্টেড না। আমি বললাম আমাকে বোম্বেতে কি আপনি দেবেন পোস্টিং, কারণ আমি এখানে থাকতে চাই না, এখানে আমাকে অনেক অসুবিধা করা হচ্ছে। তো বললো না, বোম্বেতে তো এখন দেওয়া যাবে না। তা আমি বললাম যে কত দিনের জন্য প্রজেক্ট? বললো অনেক লং টার্ম প্রজেক্ট আছে, অনেক দিনের প্রজেক্ট। এবার অফিসে জয়েন করার পর 45 দিনের মাথায়, 40 থেকে 45 দিনের মাথায় বললো আর কোনো প্রজেক্ট নেই, তুমি অন্য জায়গায় চাকরি খোঁজো, অন্য জায়গায় প্রজেক্ট খুঁজে আনো, নাহলে অন্য জায়গায় চাকরি খোঁজো। আমি বললাম আমি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রাতে ম্যানেজার পজিশনে ছিলাম, আমাকে আনন্দ মাহিন্দ্রা অ্যাপ্রিসিয়েশন দিয়েছে, আমি প্রতি বছর প্রমোশন পেয়েছি, আমি টাটা মোটরসের ম্যানেজার পজিশনের অফার লেটার এখনও রয়েছে। আপনি আমাকে মিথ্যে কথা বলে আপনি আমাকে অফিস জয়েন করেন 45 দিনের জন্য, এসব ঘরবাড়ি টাকা পয়সা সব কিছু ছেড়ে দিয়ে আসলাম বাবার সাথে থাকার জন্য। তখন আমাকে বললো যে না, এখানে কোনো অটোমোটিভ কোনো ডিজাইনের প্রজেক্ট নেই, তুমি নিজে প্রজেক্ট আনতে পারলে ঠিক আছে, নাহলে তখন আমি নিজে যদি প্রজেক্ট আনতে পারো তাহলে ঠিক আছে, নাহলে অন্য কোথাও দেখো। তখন আমার যে ডিজাইন রেজিস্ট্রেশন অ্যান্ড পেটেন্ট অ্যাপ্লিকেশন ছিল সেগুলোর আমি একটা প্রেজেন্টেশন বানিয়ে অ্যালকোয়ার অপূর্ব বোসকে দিলাম, যে ওনাদের বোর্ড অফ ডাইরেক্টর, অ্যালকোয়া বলে আমেরিকান জায়ান্ট কোম্পানি, বোর্ড অফ ডাইরেক্টরকে যাতে দেখাতে পারে। তো সেটা অপূর্ব বোস যখন দেখালো তখন ওনারা বললো ঠিক আছে, তাহলে নতুন প্রজেক্ট কিছু আনা যেতে পারে। তখন অফিসের ITISM অনিরুদ্ধ মুখোপাধ্যায় আমাকে একটা বললো যে এইগুলো পেটেন্ট, আমার নাকি ক্যাপাবিলিটি নেই ডিজাইন রেজিস্ট্রেশন অ্যান্ড পেটেন্ট অ্যাপ্লিকেশানে, এটা নাকি ওনার উপরওয়ালারা ওনাকে জানিয়েছেন, আমাকে মাথার ডাক্তার দেখিয়ে একটা সাইকিয়াট্রিকের পেশেন্টের একটা ওষুধ খাচ্ছি সেটার একটা প্রেসক্রিপশন ওনাকে দিতে হবে। আমি বললাম কি এটা কি গণতন্ত্রে কি তালিবান রাজত্ব চালু করেছে পশ্চিমবঙ্গে, যে আমি ডিজাইন রেজিস্ট্রেশন করলে, পেটেন্ট অ্যাপ্লিকেশন করলে আমাকে টিসিএসের এইচআরকে আর টিসিএসের ITISMকে একটা সাইকিয়াট্রিকের পেশেন্ট ডাক্তার দেখিয়ে আমাকে, আমি যে মানসিক রুগী তার একটা ওষুধ খাচ্ছি সেটার একটা প্রেসক্রিপশনের কপি টিসিএসের এইচআর আর টিসিএসের ITISMকে দিতে হবে। আমার একজন অফিস কলিগ অনিরুদ্ধ ব্যানার্জি, তার ডাকনাম অ্যান্ডি, সে বলেছিল যে টিসিএসে অনসাইট ওয়াশ, মানে এগুলো সব ভুলভাল, অনসাইটে সব পাবলিকেশন করে, কিন্তু আসলে যারা বাটারিং করে, যারা টাটার গুণগান গায়, দেশের থেকে টাটাকে বড় দেখাতে চায়, তাদেরকে তারা অনসাইটে পাঠায়। মানে দেশ কিছুই করতে পারে না, শুধু টাটারাই সব কিছু করতে পারে, এরকম যারা বলে দেশের 25টা IIT, 21টা IIT, 21টা IIM আর 25,000 ইঞ্জিনিয়ারিং কলেজ, গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, তাদের ইঞ্জিনিয়াররা, লক্ষ লক্ষ ইঞ্জিনিয়াররা কিছুই করতে পারে না, শুধু টাটারাই করতে পারে। এইটা যারা ঢাকঢোল পেটায় তাদেরকে অনসাইট পাঠায়। তো এটা অনিরুদ্ধ ব্যানার্জি বলার পর অনিরুদ্ধ ব্যানার্জির পারিবারিক অশান্তি সৃষ্টি করা হলো, কৃত্রিম উপায়ে মানসিক অশান্তি সৃষ্টি করা হলো, আর ওকে বলা হলো যে কয়েক মাস সাইকিয়াট্রিক ডক্টর দেখিয়ে, কিছু হলে তাকে সাইকিয়াট্রিক মানে মানসিক রোগীর ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে সেই প্রেসক্রিপশনটা টিসিএসকে দিতে হবে, সেটা উপরওয়ালার নির্দেশ। তো আমাকে যখন বললো, আমি বললাম তুমি গণতন্ত্রে এরকম করছো, তখন আমার বাবার কাছে গেল, গিয়ে বাবাকে বন্দুক দেখিয়ে বললো আমার যত আমেরিকার সিটিজেনশিপ পেপার দিতে হবে, আমার যত ফিউচারে জব অফার লেটার আছে দিতে হবে, আমার যত পেটেন্ট অ্যাপ্লিকেশন ডিজাইন রেজিস্ট্রেশন আছে দিতে হবে, আমার যা যা করেছি, যত ফাইন্যান্সিয়াল ডকুমেন্টের কাগজ সব কিছু দিয়ে দিতে হবে অফিসের সিনিয়রদেরকে।
সেটা আমার বাবার সিটিজেনশিপ পেপার, আমার বোনের সিটিজেনশিপ পেপার, আমাদের পরিবারের সব কিছু আছে, সেটা সব টাটাদের সিনিয়রদের দিয়ে দিতে হবে। সেটা বাড়িতে পুলিশ নিয়ে গেল, গিয়ে সেগুলো সব নিয়ে নিল। বোনের সিটিজেনশিপ পেপার, আমার বোনের বাচ্চার সিটিজেনশিপ পেপার, আমার বাবার সিটিজেনশিপ পেপার, ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট সব কিছু বন্দুক দেখিয়ে নিয়ে নিল। বোনের শ্বশুরবাড়িতেও বন্দুক দেখি ভয় দেখিয়ে আসলো। তখন আমি কী করলাম, নরেন্দ্রনী যিনি এশিয়ান খাদ্যমন্ত্রী ছিলেন, ওনার ছেলে আমার ক্লাসমেট, ওনাকে আমি বললাম, বাবা নন্দদুল ভট্টাচার্য সিপিআইয়ের যে হেড ছিল, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, তার বাবা ক্লাসমেট, তো আমি ওনাকে বলতে বললাম। তারপরে আমি বুদ্ধদেব ভট্টাচার্য বাবু, তখন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় ছিলেন পশ্চিমবঙ্গের, ওনাকে বললাম ফোন করে। তো বুদ্ধদেব ভট্টাচার্য বললো আমি বলছি। তখন আমি ওনাকে কথা বলে আমি টিটাগড় পুলিশ স্টেশনে একটা এফআইআর করলাম। তো এফআইআর নাম্বার হচ্ছে 1489, জুলাই মাসে 2008-এ। আমি তখন 40 ডি রোড আনন্দপুরীতে থাকতাম, পুরুষোত্তম ব্যানার্জির বাড়িতে। পিনকোড 700122। এরপর আমি টিসিএসকে জানালাম, আনন্দ মহিন্দ্রাকে জানালাম, রতন টাটাকে কপি দিয়ে জানালাম, টাটা হাউসকে জানালাম যে অফিসের কলিগরা এরকম বলছে, এরকম ধমকি দিয়েছে। তাতে আমি পুলিশে কমপ্লেন করেছি। তারপর আমার বাড়ি থেকে এই জিনিসপত্রগুলো নিয়ে চলে গেছে। তো সেটা জানানোর পর আমরা, এটা তো গণতন্ত্রে এরকম অগণতান্ত্রিক কাজকর্ম টাটা কনসালটেন্সি সার্ভিসের লোকেরা করছে। তো পরের দিন অঙ্কিত ব্যানার্জি এসে বলল যে তোমাকে এফআইআর কপি উইথড্র করতে হবে, নাহলে তোমাকে মার্ডার করে দেওয়া হবে। আমি গণতন্ত্রে, সেটা আমি রেকর্ড করলাম ক্যানন A460 ইয়েতে ক্যামেরায় করে। আমাকে আবার লাঠি দিয়ে ক্যামেরাটা মেরে ফেলে দিচ্ছিল, যাতে ক্যামেরাটা ভেঙে যায়। অফিসের গেটের বাইরে এটা করেছে। সেটা স্যাটেলাইট সার্ভাইলেন্স ভিডিওতে টাটা কনসালটেন্সি সার্ভিসের ডেল্টা পার্ক লর্ডস, ইডেন অ্যান্ড ওয়ান্ডারার্স যে জিডিসি বিল্ডিং আছে, সেখানে আমার সাথে অনিরুদ্ধ মুখোপাধ্যায় আর আমার সাথে অঙ্কিত ব্যানার্জির গেটের বাইরে কী কথাবার্তা হয়েছে। উনি অফিসের এইচআর লাঠি দিয়ে আমার আমার রেকর্ডিং ক্যামেরাটা ফেলে দেওয়ার চেষ্টা করেছে। সেটা প্রুভেবল ট্রুথ। তখন আমি সেই রেকর্ডিংটা নিয়ে আনন্দ মহিন্দ্রা, রতন টাটা এবং বুদ্ধদেব ভট্টাচার্যকে দিলাম, যেরকম বলছে। তখন বুদ্ধদেব ভট্টাচার্যবাবু, মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, আমাকে পুলিশ প্রোটেকশন দিলেন। আমাদের বোনের বাড়িতে, আমার বাড়িতে, আর আমাদের ব্যারাকপুরের যে বাড়িতে ভাড়া থাকতাম সেখানে 7 থেকে 10 দিন মতো পুলিশ প্রোটেকশন দিলেন। আমি চাকরি রিজাইন করে অজয়েন্দ্র মুখার্জিকে বললাম আমাকে রিলিজ লেটারটা দিয়ে দিন, জাস্ট অ্যাকসেপ্ট নিলেছে, আমি পুলিশের কাজই করবো না। তখন বললো না না, এরকম করো না, এসে কথা বলো। আমি বললাম না, আমি এরকম এইচআর ধুমকি দেবে, বাবাকে গান পয়েন্টে ঢোকাবে, পেটেন্ট অ্যাপ্লিকেশন, ডিজাইনারেশন সব কিছু নিয়ে চলে যাবে বাড়ি থেকে। অফিসের লোগো লাগানো আছে লোক এসে, তো তার তো আমার বোনের বাবার অফিস সিটিজেনশিপ পেপার নিয়ে নেওয়ার তো কোনো অধিকার নেই। আপনার পছন্দ না হলে, আমি জয়েন করেছি 50 দিন হয়েছে, আপনি আমাকে টার্মিনেট করে দেবেন। আমার বোনের শ্বশুরবাড়িতে হামলা, আমার কে হামলা, আমার বোনকে হামলা করা, ছোটো বোনকে হামলা করা, আমার মামার মেয়েকে হামলা করা, এইগুলো তো কোনো কর্পোরেট কালচার না। তো ওরা বলল যে, তখন আমি বাড়িতে বসেছিলাম, বাড়িতে বসে থাকার পর একদিন ফোন করে ডাকলো যে রিলিজ লেটার দিয়ে দেওয়া হবে, তুমি উইথড্র করে নাও কমপ্লেন। বললাম না, আমি উইথড্র করবো না। তখন ফার্স্ট কিছু গুন্ডা বন্দুক নিয়ে অফিসের বাইরে দাঁড়িয়েছিল। আমি 1 মে 2006 আনন্দ মহিন্দ্রার জন্মদিনে প্রেজেন্ট ছিলাম। তো সেখানে করোনা ভাইরাসের এফআইআর করেছিলাম আমার ফোন থেকে, 022324028149, এবং আনন্দ মহিন্দ্রার ফোন থেকে। সেই এফআইআরের কপি নিয়ে যখন আমি যাচ্ছিলাম টয়োটা ইনোভা ক্রিস্টা করে আনন্দ মহিন্দ্রা দেওয়া গিফট গাড়িতে, তখন কিছু পুলিশ অফিসারকে আমি সেই রিপোর্টটা করেছিলাম, ইন্ডিয়া প্রেসিডেন্ট অফিসকেও করেছিলাম। তো সেটা যে পুলিশ অফিসার এইটার খাতায় রেজিস্টার করেছিল কোভিডের এফআইআরটা, তাকে কিছু লোক এসে ফাঁসি দিয়ে ঝুলিয়ে মেরে দিয়েছিল মুম্বাই আহমেদাবাদ এক্সপ্রেসওয়েতে 1 মে অ্যান্ড 2 মের মাঝামাঝি রাত্রেবেলায় 2006 মুম্বাইতে। যে যারা মুম্বাই পুলিশ অফিসারকে ফাঁসিতে ঝুলিয়ে মেরেছিল, সেই লোকগুলোই কলকাতা টিসিএসে গিয়ে অজয়েন্দ্র মুখার্জির সামনে আমাকে মাথায় গুলি করে দিয়েছিল। তারপরে আমাকে বেদরং পিটিয়েছিল। গুলিটা পুরোটা ঢোকেনি, গুলিটা কিছুটা ঢোকা অবস্থায় আমি টিটাগড় পুলিশ স্টেশনে 10টা এফআইআর করি। 1501, 1502, 1503, 1504, 1505, 1506, 1507, 1508, 1509, 1510, এই 10টা এফআইআর করি। সেখানে আমার হাতের ছাপ, টিটাগড় পুলিশ স্টেশনে সেই সময় যে কজন পুলিশ অফিসার সকলের হাতের ছাপ,
আমি সেগুলো কালার জেরক্স করে বিভিন্ন ভারত সেবাশ্রম এবং বিভিন্ন হিন্দু আশ্রমে এই এফআইআরগুলো দেওয়া হয়েছে, সেগুলো রেকর্ড করা হয়েছে। রেকর্ড করার পর সেগুলো বিভিন্ন আশ্রমে দিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থায়। বা সেগুলো তো আমার হাতের ছাপ, পুলিশের হাতের ছাপ, এবং সেটা এফবিআইকেও দেওয়া হয়েছে। তারপর আমি আর অফিস যাইনি, আমি বোনকে দেখাতে গেলাম, দেখ আমাকে মাথায় এরকম গুলি করে দিয়েছে, অফিসে ডেকে নিয়ে গিয়ে রিলিজ লেটার দেবো বলে। তারপর বোন বললো টোবোকেও এসে মাথায় গুলি চালানোর চেষ্টা করেছে, ভগবান বাঁচিয়ে দিচ্ছে, টোবো মরে গেছে। এখন টোবো মরে গেছে মানে তুই আমাকে বললি না? বলে আমাদের কী করবো, বাড়িতে আমাদেরকে জিজ্ঞেস করলো 400 টাকা কোথায় আছে, বলে আমাকে ধারাম করে গুলি করে দিল। এবার টোবো গুলির ভয়তে ঘুমিয়ে পড়েছিল, মানে ভয় পেয়ে টোবোর মাথায় গুলিটা ঢোকেনি, ভগবান বাঁচিয়ে দিয়েছে। তো যারা 4 বছর 5 মাসের বাচ্চা, কি 4 বছর 10 বছর বা 700 বৈঠকে মাথায় গুলি করে চেষ্টা করতে পারে, তারা সন্ত্রাসবাদী। সেই সন্ত্রাসবাদীদের রাজত্ব এখনও কায়েম চলেছে। বুদ্ধদেব ভট্টাচার্যের রেকর্ডে থাকবে, উনি মুখ্যমন্ত্রী ছিলেন, উনি যে কপি দিয়েছিলেন, মানে যিনি নির্দেশ দিয়েছিলেন। এরপর আমার সামনে যখন দেখলাম যে ভগবান এসে শাশ্বতকে বাঁচিয়ে দিল, তারপরে ওরা কী করলো, আমি বাড়িতে চলে আসলাম। আমি টেলিপোর্ট করে মামন, আমার বোন শাশ্বত বৈরাগ্য আর আমি টেলিপোর্ট করে আমেরিকায় চলে যেতে চাইছিলাম। আমেরিকা গভর্নমেন্ট বলছিল চলে আসতে, আমাদের খুন করে দেওয়া হবে। তখন বাবা আসতে চাইলো না বলে আসা হলো না। ছোটো বোন তানিয়া বিশ্বাস তখন বিশ্বজিৎ বিশ্বাসের সাথে বোম্বেতে ছিল, আনসোলিতে রিলায়েন্সে কাজ করে ছোটো বোনের পর। ছোটো বোনকে আমি ভিডিওটা পাঠাই আমার মাথায় গুলি ঢোকানো অবস্থায়। এরপর আমি সোনাইদের বাড়িতে, সোনাইয়ের বাবা পুরুষোত্তম ব্যানার্জি, তিনি কংগ্রেসে কাজ করতেন আর ডাইকিনেও কাজ করতেন, 40D রোড। তো পুরুষোত্তম ব্যানার্জি বললো তুমি দোতলায় থাকো, কেউ যদি এসে মারধর করে মাথায় ব্যান্ডেজ করে রাখো, তোমাকে অফিস যেও না। বাবা বললো যেও না। তো বাবার সাথে এসে অজেন্দ্র মুখার্জি বাড়িতে এসে 42 রোডে ক্রিম কালারের মার্সিডিজ বেঞ্চ নিয়ে এসে বাবার সাথে কথা বলে গেলেন, আমার সাথেও কথা বললেন। তা আমাকে বললো যে মার্সিডিজ তুমি একটা গাড়ি করে অফিস জানো না? না অজয়েন্দা, আমি এরকম পরিবেশে মাথায় গুলি লাগার পর তো আমি কাজ করার কোনো প্রশ্নই ওঠে না। মানে এরকম তো আমি তো অনেক কোম্পানিতে চাকরি পেয়েছি, আমাকে এরকম প্রথমেই ধুমকি, মিথ্যা কথা বলা, চাকরি খোঁজো, এরকম পরিস্থিতিতে কাজ করার প্রশ্ন। আপনি রিলিজ লেটারটা আমাকে দিয়ে দিন, আমি মাহিন্দ্রা বা অন্য কোনো জায়গায় যেখানে আমার অফার লেটার আছে আমি ওখানে চাকরি, টাটা মোটরসের অফার লেটার আছে, আমি ওখানে চাকরি জয়েন করে যাব। এরপর আমাকে তখনও রিলিজ লেটার দেওয়া হলো না। এরপর 4-5 দিন বাদে, 3rd উইক অফ জুলাই মাস, আমাকে বললো যে তোমার যেসব সিটিজেনশিপ পেপার আছে সেগুলো ওরা অফিসে দিয়ে গেছে, তুমি অফিস থেকে এগুলো কালেক্ট করো না। আর আমি একটা বন্ধুকে পাঠাচ্ছি, তাকে দিয়ে দিন, আমি যেতে চাইছি না। বা অন্য কাউকে দিয়ে কুরিয়ার করে পাঠিয়ে দিন, বা কোনো কাউকে দিয়ে অফিসের কোনো বিয়ারাকে দিয়ে পাঠিয়ে দিন আমার বাড়িতেও চেনেন। না তুমি আসে তাহলে মিটমাট হয়ে যাবে, নিয়ে যাবে। আমি অনেকক্ষণ কথা বলার পর বুদ্ধদেব ভট্টাচার্যকে জানিয়ে আমি যখন গেলাম, তখন আমার একটা বন্ধু সেকিরাজকে আমি সাথে করে নিয়ে গেছিলাম। সেকিরাজকে বললাম চলো নিয়ে আসবি, কারণ আমাকে একবার গুলি করেছে, আবার মারতে পারে। তো আমাকে ডাকলো, ডেকে অফিসের দোতলায় নিয়ে গিয়ে, সেদিকে অফিস বন্ধ ছিল, বললো তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, 12টা-1টার মধ্যে সার্টিফিকেটগুলো চলে আসবে, তোমার সিটিজেনশিপ পেপার চলে আসবে বলে আমাকে ডাকা হলো। আমাকে ক্রমাগত ফোন করতে থাকলো। নিয়ে আমাকে ফার্স্ট ফ্লোরে, টিসিএসের জিডিসির ফার্স্ট ফ্লোরে ডেকে আমাকে, অফিসে কেউ ছিল না, সিকিউরিটি গার্ড দিয়ে আমার মাথার মধ্যে রডের বাড়ি মারা হলো। তারপরে ব্যাটের বাড়ি দিয়ে 2 ঘন্টা ধরে মাথায় বাড়ি দেওয়া হলো, করিডোর রক্ত ভেসে গেল। মানে প্রথম দিন গুলি করেছিল সেটা ব্যান্ডেজ করে দিয়েছিল অফিসের ভেতর থেকেই। তারপরের দিন আবার ডেকে 2 দিন ধরে 2 ঘন্টা ধরে মাথায় ব্যাটের বাড়ি দেওয়া হলো, কন্টিনিউয়াস ব্যাটের বাড়ি দিয়ে হলো, ডেল্টা প্লাস লর্ডস ওয়ান্ডারাস এনে মাথা পুরো থেতলো হয়ে গেল। তারপরে কাঁচি, যেখানে গুলি লেগেছিলো সেখানে কাঁচি দিয়ে কেটে 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 মাথার চামড়াটা কেটে এবার চোখের মতো ডিজাইন করে দিল। মানে গুলিটা যেখানে লেগেছিলো বাঁ দিকে মাথায়, সেটা ফুলে গেছিলো, তারপর সে কাঁচি দিয়ে কেটে 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 যে কমলা লেবুর মতো যেমন খোসা ছাড়ায় সেইভাবে স্কিনটা ছাড়িয়ে একটা চোখ এঁকে দিল। নিয়ে বললো ওটা টিকি বানিয়ে দিলাম চাণক্যের। নিয়ে আমাকে মারলো। মারার পর যখন আমি দেখলাম একদম আমার কোনো হুঁশ নেই, আমি শাশ্বত বৈরাগ্যকে আর বোনকে, বাবাকে ফোন করলাম যে বাবা আমাকে ওটা মেরেই ফেলছে। আমি বারণ করলাম আমি যাবো না আর অফিসে, তুমি তাও বললাম যে ওরা বোম্বে চলে যাই। তো তখন আমি শাশ্বতকে বললাম, টোবোকে বললাম যে টোবো আমাকে এবার মেরে ফেলেছে, তুমি মামনি আর ভাটুদা এদেরকে একটু দেখো।
হ্যাঁ, যেটুকুনি টাকা আছে এটা নিয়ে তুমি এলআইসি ফেলআইসি থেকে টাকা পেয়ে যাবে, সেইটুকুনি দিয়ে তুমি কোনোভাবে চালিও। বড় হয়ে গেলে, ভালো চাকরি পেয়ে গেলে তখন আর অসুবিধা হবে না। তো তখন আমাকে মাথায় ড্রিল মেশিন দিয়ে মাথার ঘিলু বের করে আমাকে হিউম্যানয়েড বানানোর জন্য 2 দিন ধরে তারা পরীক্ষা চালালো। ইলেকট্রনিক চিপ বসানো, যেখানে কনফারেন্স মিটিং হয় সেখানে। এবার 2 দিন বাদে রোববারের বিকেলবেলায় আমার বাবাকে ডেকে, দীপেশ চট্টোপাধ্যায়কে ডেকে অ্যাম্বাসেডার গাড়িতে করে আমার দেহটা দিয়ে দেওয়া হলো এটার বাইরে থেকে, যে নিয়ে যান, নিয়ে দাহ করুন। আমার বাবা বোনের বাড়িতে নিয়ে গেল দেখানোর জন্য, দাহ করার জন্য। তখন বোনের ওখানে যখন আমাকে জল খাওয়ানোর চেষ্টা করছিল প্রভু, তখন ভগবান আমার জ্ঞানটা ফেরত দিয়ে দেয়। কিন্তু মাথায় তখন কিছুই ছিল না, কিছুটা ইয়ে ছিল, ইলেকট্রনিক চিপ। আবার গুরুদেবের আশ্রম, দেবানন্দ মহারাজের আশ্রমে নিয়ে গিয়ে সেখানে 7 দিন ধরে চিপ প্রিন্ট করার প্রচেষ্টা হলো মাথার মধ্যে। আমি মুখটা নিচে থেকে করেছিলাম, আমার মাথায় চিপ প্রিন্ট করে, ইলেকট্রনিক চিপ প্রিন্ট করে আমাকে হিউম্যানয়েড বানাবে। এবার যখন অসফল হলো, তখন সোনাইদের বাড়িতেও আমি কয়েকদিন ধরে ওরা চিপ প্রিন্ট করার চেষ্টা করলো, যে ওরা চাইছে যে ওয়্যারলেসলি আমাকে, আমার ব্রেনের বদলে ইলেকট্রনিক চিপ থাকবে। এরপর সেটা যখন বললো যে চিপটা পুরো কানেক্ট করে দিতে 400 কোটি টাকা খরচা নাকি, কিন্তু এটা আমাকে একটা গিনিপিগ বানানো হয়েছে, আমাকে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছে, মানে ড্রিল মেশিন দিয়ে মাথার পেছন দিক থেকে আর কানের মধ্যে দিয়ে ড্রিল মেশিন দিয়ে ঘিলু বের করে দিয়ে তারপর ইলেকট্রনিক চিপ বসিয়ে স্টেপল করে আমাকে হিউম্যানয়েড নিয়ে বাঁচিয়ে রাখবে, সেরকম একটা মানে মানে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশে এইভাবে মানুষের উপর নির্যাতন করে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে। সেটা সত্যমভাবে জয়তে পার্লামেন্টে যারা মেম্বার অফ পার্লামেন্ট আছেন, লোকসভা রাজ্যসভা, অনারেবল প্রাইম মিনিস্টার, অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তারা সত্যমেব জয়তেটা নিশ্চয়ই প্রতিষ্ঠা করা উচিত, কেননা তাছাড়া আমাদের স্বাধীনতাটাই ব্যর্থ। যদি সত্যি কথাটা প্রচার না করতে পারেন সন্ত্রাসবাদের এগেনস্টে, তাহলে আমাদের স্বাধীনতার কোনো মূল্যই নেই। সেইটা করার পর তারা যখন দেখলো যে আমি আর কোনোভাবেই আমাকে রেসপন্স করাতে পারছে না, তখন আমার দেহটা ভালো জামা কাপড় পরিয়ে আমার দেহটা রানী রাসমণি ঘাটে, মানে রানী রাসমণি মন্দিরের পাশে টিটাগড়ে, দক্ষিণেশ্বর মন্দিরের মতো দেখতে রানী রাসমণি মন্দিরের পাশে যে বার্নিং ঘাট আছে গঙ্গা নদীর পাশে, সেখানে আমাকে দাহ করার ব্যবস্থা করছিল। বাবা ছিল, দীপেশ চট্টোপাধ্যায় ছিলেন, আর কেউ আসেননি। তো যখন আমাকে কিছুটা দাহ হয়ে গেছে, বাঁ হাতটা একটু রোস্ট হয়ে গেছে, বাঁ পাটা কিছুটা রোস্ট হয়ে গেছে, তখন ভগবান আমাকে সেখান থেকে তুলে আমাকে সম্পূর্ণভাবে মানে পুনর্জীবনটা ফেরত দিয়ে দেয়। তারপরে আমাকে সিঁড়ি করে করে আমি নামি ওখান থেকে, গঙ্গা নদীর ওপর থেকে, ভগবানের কিছু সময় লাগলো। তো সেটা তো ঠিক পুরোপুরি ঠিক করে দিল। তো সেটা ভগবান মরে যাওয়ার পরও ঠিক করে দিতে পারে, কিন্তু যেটা করা হয়েছে আমার সাথে আর এখনও করা হচ্ছে দীর্ঘ 18 বছর ধরে, সেটা ভারতের জনপ্রতিনিধি, মেম্বার অফ পার্লামেন্ট অ্যান্ড মেম্বার অফ লোকসভা, মেম্বার অফ রাজ্যসভা অ্যান্ড মেম্বার অফ আর অনারেবল প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া অ্যান্ড অনারেবল চিফ মিনিস্টার, অনারেবল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তারা সত্যমেব জয়তেটা প্রতিষ্ঠা করতে বলছি, কারণ সেটা ভারতের ভগবান আমাকে বাঁচিয়েছে। আপনাদের ইচ্ছা, আপনারা আমার সাথে যা যা করা হয়েছে, আমাদের পরিবারের সাথে যা যা করা হয়েছে, সেই সত্যি কথাটা আপনারা 146 কোটি ভারতবর্ষীর কাছে সত্যমেব জয়তে প্রতিষ্ঠা করবেন, নাকি সন্ত্রাসবাদীরা এরকম অবাধে ভারতীয়দের নির্যাতন করে গিনিপিগ বানিয়ে পরীক্ষা করবে, সেটা তো আপনারা নির্ণয় নেবেন। আমাকে যদি কেউ সাহায্য না করে সারা পৃথিবীর লোক, তাহলে ভগবান আমাকে নিশ্চয়ই সাহায্য করবে। আমাদের পরিবারে যে 13 জনকে বা আরও হাজার হাজার ভারতীয়দের নিহত করা হয়েছে, ভারতের ভাগ্যবিধাতা তাকে একদিন না একদিন জীবিত করে দেবে, সেটা আমার দৃঢ় বিশ্বাস। আমাকে ভারতের পার্লামেন্ট সাহায্য করুক চাই না করুক, ভগবান আমাকে বাঁচিয়েছে, পার্লামেন্ট তো আমাকে বাঁচায়নি। আমার মাকে জীবন্ত পুড়িয়ে মেরে যারা করবো লড়বো জিত করে করে নাচ্ছেন, আমার বাবাকে মেরে যারা করবো লড়বো করছেন, বোনকে মেরে করেছেন, আমার বাবাকে 1 পয়সা পেনশন দেননি, সেটা ভগবানকে দুঃখ দিয়েছেন আপনারা। তো এটা আমার জন্মভূমি, আমার মাতৃভূমি, জনন জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়িয়েছি। তো আমি আমার মাতৃভূমিকে এই জন্মে হোক, যতবার আমাকে মরার পর ভগবান জীবিত করেছে, আমি আমার মাতৃভূমিকে সন্ত্রাসবাদ মুক্ত করবই। সেটা আমাকে ভারতের প্রধানমন্ত্রী সাহায্য করুক আর প্রেসিডেন্ট সাহায্য করুক বা না করুক, এটা আমার নিজের দায়িত্ব। আমার জন্মভূমিকে, আমার মাতৃভূমিকে আমি সন্ত্রাসবাদহীন ভাব করবই, সেটা আমাকে ভগবান সাহায্য করবে।
এবার আপনারা কী করবেন সেটা আপনারা নিজেরা নির্ণয় নিন। বন্দে মাতরম, ভারত মাতাকে জয়, জয় হিন্দ, জয় মহারাষ্ট্র। কোটি কোটি লোকের প্রাণত্যাগে যে পাওয়া ভারতভূমি, সেই দেশটার নাম ভারতবর্ষ। আশা করি আপনারা কোটি কোটি যারা ভারতীয় নাগরিক, যারা শয়ে শয়ে বছর ধরে প্রাণত্যাগ করে দেশের মাতৃভূমি রক্ষা করার চেষ্টা করছে, তাদের সম্মানের কথা মাথায় রেখে দেশের নাম ভারতবর্ষ করিবেন। ভারত মাতাকে জয়, জয় হিন্দ, বন্দে মাতরম। অভিষেকবাবু নমস্কার।